এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কেমন আছো? ইভার কথা বলার প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও সে মাথা নাড়ে। সাজিদ আবারও বলে, আমাকে জিজ্ঞেস করলে না? ইভা মুখে তালা মেরে থাকে। যাই বলুক সে আর কথা বলবে না। সাজিদ বাঁকা হেসে বলে, উত্তরটা পেলাম না কিন্তু। কিসের উত্তর? ওই যে 3 বছর আগে থেকে যা জানতে চাচ্ছি। ইভা দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বলবো? আপনি কবে বুঝবেন বলেন তো সাজিদ ভাই? আর কতবার আপনাকে বারণ করার পরেও আপনি আসবেন, এসব বলবেন? যতদিন না তুমি সম্মতি দিবে। এত নির্লজ্জ মানুষ হয়? ভালোবাসলে মানুষ উন্মাদ হয়ে যায় ইভা। একটা বিবাহিত মেয়েকে কিভাবে ভালোবাসা যায়? তুমি কি বিবাহিত? আমি কি অবিবাহিত? আমার কাছে তুমি শুধুই ইভা। বিবাহিত অবিবাহিত ডিভোর্সি এগুলো ডাজেন্ট ম্যাটার। মুখে অনেক কিছুই বলা যায়। মুখের কথা বাস্তবে রূপ দিতে হলে তোমার সম্মতি দরকার। একবার হাতটা ধরেই দেখো না। চুপ করুন সাজিদ ভাই। আমার মেয়েটা বড় হচ্ছে, ও বুঝতে পারে। ওর সামনে এসব বলবেন না প্লিজ। সাজিদ টুম্পাকে বুকের মধ্যে চেপে ধরে, ক্ষীণ শ্বাস ভেতরে টেনে নেয়। তারপর বলে, সম্মতি দিলে মেয়েটা খুশি হবে। তুমি একবার সুযোগ তো দাও। ইভা টুম্পাকে জোর করে টেনে টুনে কোলে নেয়। তারপর বিরক্ত গলায় বলে, পাগল নাকি? ছায়ারঙা মেঘ ক্রমে রূপান্তরিত হচ্ছে ঘন কালো মেঘে। পরিষ্কার আকাশ তলিয়ে যাচ্ছে ঘন কালো মেঘের আড়ালে। কিছুক্ষণ আগেও আকাশের বুকে এক ফালি চাঁদ মাথা চারা দিয়ে উঠেছিল, তাও এখন মেঘের আড়ালে হারিয়ে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো বিন্দু আকার থেকে ভারী বর্ষণের রূপ নিয়েছে। রাস্তার মানুষগুলো দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। রাস্তা জুড়ে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। বাঘের গর্জনের মতো বজ্রধ্বনি আর বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ধরণী। আর মধ্য দিয়ে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে ইরফাদ। সিনথিয়াও বসে আছে আগের মতো চুপচাপ ভাবে। গাড়ি কোনো দিকে চলছে তা তার জানা নেই। ইরফাদ ঠিক কী কারণে তাকে বাইরে নিয়ে এসেছে তাও তার জানা নেই। এখন তারা কোথায় যাচ্ছে তাও সে জানে না। জিজ্ঞাসা করার প্রয়োজনে মনে হচ্ছে না। তার শুধু অনুভব হচ্ছে স্বস্তি পাচ্ছে, মন ভরে শ্বাস নিতে পারছে। এই কয়েকদিনে দম বন্ধকর পরিবেশে থাকতে থাকতে সে যে পাগল প্রায় হয়ে গেছে। তাই আজ গন্তব্য জানার প্রয়োজন নেই তার। সময় জানার ইচ্ছে নেই, কখন ফিরবে তাও জানার ইচ্ছে নেই। কিছু জানতে চায় না সে। আবহাওয়ার পরিবর্তন ও গাড়িতে চলা এসির জন্য হঠাৎই একরাশ ঠান্ডা ছেঁকে ধরে সিনথিয়াকে। শীত লাগা শুরু হয় সিনথিয়ার। নিজেকে গুটিয়ে নিয়ে জড়সড়ো হয়ে বসে সে। ইরফাদের পূর্ণ দৃষ্টির সামনের দিকে। ফাঁকা রাস্তা, বৃষ্টির ভারী ফোঁটাগুলো গাড়ির কাছের উপর খেলা করছে। এক ফোঁটা পানি চুপ করে পরে আবার উপরে ছিটকে উঠছে। এইভাবে বৃষ্টির প্রতিটি ফোঁটা গাড়ির কাছে পড়ে আবছা হয়ে আসছে গ্লাস। গাড়ির ওয়াইপার ভারী বর্ষণের ছাপ মুছতে বৃত্তাকার গতিতে ওঠানামা করছে। সিনথিয়ার আরও জড়সড় হয়ে বসে। গাড়ির ভেতর কোনো আলো জ্বালানো নেই। আকাশ ফিরে বের হওয়া আলোর ঝলকানিতে কিছুক্ষণের জন্য আলোকিত হয় গাড়ির ভেতরে। সিনথিয়া অনেকটাই কাঁচুমাচু হয়ে বসে আছে। আর চোখে দেখে ইরফাত। তারপর শীতল গলায় বলে, আর ইউ ওকে? সিনথিয়া তৎক্ষণাৎ ইরফাদের দিকে তাকায়, ক্ষীণ স্বরে বলে, হুম। আনইজি লাগছে? সিনথিয়া মাথাটা মৃদু ঝাঁকে বলে, না। ভয় পাচ্ছ? শব্দটি শুনে প্রথমবারের মতো সিনথিয়ার মাথায় আসে এই শুনশান নীরব রাস্তা। কয়টা বাজে তাও জানা নেই। তার উপর ঝুম বৃষ্টি, রাস্তাঘাট প্রায় ফাঁকা। কী কারণে আর কোথায় যাচ্ছে তাও জানা নেই। গাড়িতেও আলো নেই। এই আবছা আলোয় পাশে বসে আছে স্বল্প দিনের পরিচিত একজন বলিষ্ঠ পুরুষ। ভাগ্যের নির্মম পরিহাসে অন্য পুরুষের প্রতারণার জালে বিশ্বাস ভরসা ভালোবাসা মান সম্মান সব হারিয়ে বসে আছে সে। এক নম্র ভদ্র মুখোশধারী পুরুষের মায়াজালে ফেসে যাওয়া মানবীর এই আধারে অন্য পুরুষের পাশে বসে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তার ভয় তো দূর, ভয়ের কথাটাও একবার মনে হলো না। তার কি ভয় পাওয়া উচিত ছিল না? এতটা পথ পাড়ি দেওয়ার পরও কেন এই কথাটি তার মাথায় আসলো না?
কি ভয় লাগছে? সিনথিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলে, না। আবছা আলোয় আবারও ভেসে আসে হিমশীতল পুরুষালী গলা। লাইট অন করব? সিনথিয়া এবার দোটানায় পড়ে। তার এই মুহূর্তে কি বলা উচিত? হ্যাঁ বললে ইরফাত কি ভাববে, আর না বললেই বা কি ভাববে? কিছুক্ষণ মনের সাথে বুঝে সিনথিয়া তার আলো না থাকাতেই ভালো লাগছে, সব কিছু ভালোভাবে অনুভব করতে পারছে। আলো জ্বাললেই বরং তার সংকোচ হতো। সে প্রথমবার নিজের ভালো লাগার দিকটাকে গুরুত্ব দিল। তারপর মাথা ঝাঁকিয়ে মুখে বলল, এরকমই ভালো লাগছে। বলে আবার নিস্তব্ধতায় ডুবে যায় সিনথিয়া। ইরফাত এসি অফ করে। তার আবারও হিমশীতল গলা। তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, কি কারণে নিয়ে যাচ্ছি একবারও তো জিজ্ঞেস করলে না। সিনথিয়া উত্তর দিতে পারে না। আর কোনো উত্তর তার কাছে নেই। সে শুধু জানে তার স্বস্তি লাগছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। আর বাইরে তার কোনো কিছু জানার নেই আজ। আজ তার কোনো ভয় কাজ করছে না, সংকোচও হচ্ছে না। কিন্তু কেন? সে উত্তর তার কাছে নেই। রাফির সাথে কখনো রাতে কোথাও যাওয়া হয়নি, খুব বেশি সময় কাটানো হয়নি। প্রেম খাওয়া সত্ত্বেও বুকের মধ্যে একটা ভয় কাজ করত, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু সে ভয়টাও অল্প দিনের পরিচিত পুরুষের পাশে বসে হচ্ছে না। কেন? সে উত্তর তার কাছে নেই। সে ধীর গলায় উত্তর দেয়, প্রয়োজন ছাড়া একজন এসপি জেলখানার আসামিকে নিয়ে কোথাও যায়? বাহ, ভালোই তো লজিক দিলে। আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে জানো না, পিচ্চি মেয়ে। সিনথিয়া আবছা আলোতে নিজের দিকে তাকায়। কোন অ্যাঙ্গেলে তাকে পিচ্ছি মনে হয়? 22 চলে তার বয়স। 5 ফিট 3 ইঞ্চি মেয়েকে কি করে পিচ্ছি লাগে? অনেকটা পথ যাওয়ার পর গাড়ি থামায় ইরফাত। পকেট থেকে ফোন বের করে তারপর একটি নম্বরে ডায়াল করে ধীর গলায় বলে, চেক ইনবক্স। তারপর আবার গাড়ি স্টার্ট দেয় ইরফাত। 30 মিনিট পর গাড়ি রাস্তার সাইডে পার্ক করে। আগের নম্বরে কল দিয়ে বলে, রেডি? জি স্যার, 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিটের মাথায় একজন ওয়েটার আসেন। ইরফাদের গাড়িটি একদম রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড় করানো। গাড়ির সাইড ডোরটি খুলে দেয় ইরফাত। একজন ওয়েটার ইরফাদের সাথে কুশল বিনিময় করেন। পূর্ব পরিচিত তা বোঝাই যাচ্ছে। ওয়েটারের হাতে একটি ট্রে। হাতে থাকা ট্রে ইরফাদের দিকে এঁকে দেয়। ইরফাত ট্রে কোলের উপরে তুলে নেয়। তারপর এক হাতে গাড়ির দরজা টেনে বন্ধ করে দেয়। ওয়েটার বলেন, স্যার, ম্যাডামকে নিয়ে ভিতরে বসতেন। নো থ্যাঙ্কস। ওয়েটার চলে যায়। ট্রেতে থাকা সুপের পেয়ালার চারপাশে রুমাল পেঁচে নেয় ইরফাত। তারপর সিনথিয়ার দু হাতের মাঝখানে দেয়। ধরো সাবধানে। সিনথিয়া 10 আঙ্গুলের আলিঙ্গনে ধরে উষ্ণ রুমালে পেঁচানো পেয়ালা। গরম হয়ে ওঠা শুভ্র রুমালের উষ্ণ স্পর্শে সিনথিয়ার হিমশীতল হাত দুটো যেন প্রাণ ফিরে পায়। গরম ধোয়া ওঠা থাই সুপের লোভনীয় দৃশ্য, সাথে মাশরুম, স্পাইসি চিকেন আর অন্থন। তবে খাওয়ার চেয়ে এই ঠান্ডা ঠান্ডা অনুভূতির মধ্যে সুপের উষ্ণ পেয়ালা ধরে সিনথিয়ার বেশ আরাম লাগছে। এই ভেজা ভেজা আবহাওয়া, একটু উষ্ণ আঁচের যে ভীষণ প্রয়োজন ছিল, তার ইরফাত বুঝল কি করে? সে কি সব বুঝতে পারে? এই বৃষ্টি ভেজা দিনে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে রিমা। ফিসফিসিয়ে প্রিয় মানুষের সাথে কথা চালিয়ে যাচ্ছে। শুভ, কাল একটি রিকোয়েস্ট রাখবে আমার? বলো। অনেক দিন হলো তোমার সাথে মিট করি না, কাল একবার আসবে? ভেবে দেখব। তোমার কি আমার জন্য মায়া লাগে না? কি মনে হয় তোমার? তুমি অনেক নিষ্ঠুর, পাষাণ। না হলে কি আর দেখা না করে থাকতে পারো? তাই? হুম। দেখা করলে মায়া বাড়ে, তখন দূরে থাকতে কষ্ট হয়। দূরে থাকতে বলে কে? আর একটা মাস, তারপরে অপেক্ষার দিন শেষ। আর একটু ধৈর্য ধরো। ঝুম বৃষ্টি, ঘন অন্ধকার রাস্তা। রাস্তার দুধারে লম্বা লম্বা গাছ। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা যাচ্ছে দমকা হাওয়ায় গাছের ডগা এপাশ ওপাশ হেলে পড়ছে। আর মধ্য দিয়ে গাড়িটি যেন আপন গতিতে ছুটে চলেছে। তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সিনথিয়া জানে না। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। রাস্তাটি মনে হচ্ছে কোনো গ্রামের। শহর থেকে গ্রামের রাস্তায় চলে এসেছে গাড়ি, অথচ সিনথিয়ার কোনো হেলদোল নেই। সে যেন নিশ্চিন্ত, শতভাগ নিরাপদ। কোথায় থেকে আসছে এত বিশ্বাস, এত ভরসা, তা তার জানা নেই। তার শুধু মনে হচ্ছে গাড়ি না থামুক, গাড়ি চলুক অনন্তকাল। সাথে সাথে ইরফাত গাড়ি থামায়। সিনথিয়ার ইচ্ছেতে ফাটা পড়ে। ইরফাত একটা ছাতা হাতে গাড়ির দরজা ঠেলে বাইরে বের হয়। সিনথিয়া সেদিকে তাকায়।
ইরফাত সিনথিয়াকে বলে। খুব ইম্পর্টেন্ট কাজ, 5 মিনিট বসো, হ্যাঁ? সিনথিয়া মাথা নাড়ায়। ছাতা হাতে দূরে দাঁড়ায় ইরফাত। তারপর প্রভাত রঞ্জন সরকারের নাম্বারে ডায়াল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইরফাত, সব ঠিক আছে? জি স্যার। কিন্তু তোমার প্ল্যান এতে কোনো কিছু পাওয়া যায়নি। প্ল্যান বি ট্রাই করো। জি স্যার। আর কোনো তথ্য পেয়েছো? স্যার, যা গ্যাস করেছিলাম তাই হয়েছে। থানার বাইরে থেকে একটা গাড়ি পিছু নিয়েছিল। পুরো জার্নিতে গাড়িটা আশেপাশেই ছিল। সিনথিয়ার সাইড গ্লাস ওপেন থাকায় তাদের তীক্ষ্ণ দৃষ্টি সিনথিয়ার উপর ছিল। বিষয়টি পুরোপুরি নজরে আসায় আমি গাড়ি স্লো মোশনে রাখি। এতে পেছনের গাড়ির সামনে চলে যায়। তারপর আমি তাদের পিছু নিই। খানিকক্ষণ যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ির নম্বর রেখেছি। তবে প্রশ্ন হলো, আজ যে সিনথিয়া লকআপের বাইরে, তারা জানলো কী করে? এমন তো নয় যে সারাদিন মেয়েটির খোঁজেই তারা বসে থাকে। তার মানে দাঁড়াচ্ছে লকআপের দায়িত্বরত কেউ সিনথিয়ার সব নিউজ বাইরে পাঠায়। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ওকে, এই দিকটা আমি দেখছি, তুমি প্ল্যান বি ট্রাই করো। অল দ্য বেস্ট। ওকে স্যার। ইরফাত পুনরায় গাড়িতে বসে। এক টানে পার হয়ে যায় অনেকটা পথ। তারপর আবার গাড়ি দাঁড় করায়। বৃষ্টি থামার কোনো নাম নেই, যেন এই বৃষ্টির পথ শেষ হবার নয়। ইরফাত একটা ব্যাগ থেকে ছোট ফ্লাক্স বের করে। পাশাপাশি সিনথিয়াকে বলে। কফি খাবে? সিনথিয়া পাশ ফিরে তাকায়। তার উত্তরের অপেক্ষা না করে ইরফাত গাড়ি থেকে নামে। ইরফাত সিনথিয়ার পাশের দরজা খুলে দেয়। মাথার ইশারায় বাইরে বেরিয়ে আসতে বলে ইরফাত। কাম। সিনথিয়া কিছুক্ষণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ঝুম বৃষ্টিতে বাইরে কেন যেতে হবে? তারপর মিশে কিছু না ভেবেই বাইরে বের হয়। আরেকটি ছাতা সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয় ইরফাত। সিনথিয়া ছাতা হাতে সাবধানে পা ফেলে ইরফাতের দেখানো পথ অনুসরণ করে। পিচ ঢালা ভেজা রাস্তার কোণা ঘেঁষে দাঁড়ায় সে। রাস্তার ধার ঘেঁষে অসংখ্য সারি সারি গাছ, বাতাসে দুলছে ডালপালা। রাস্তার পাশেই খাল। বৃষ্টির ফোঁটাগুলো খালের পানিতে লাফালাফি করছে। আকাশ থেকে ক্ষণে ক্ষণে আসা আলোতে এইটুকুই দেখতে পেয়েছে সিনথিয়া। ইরফাতের চোখের ইশারায় আরেকটু কোণ ঘেঁষে দাঁড়ায় সিনথিয়া। ইরফাত শান্ত গলায় বলে, ছাতাটা ক্লোজ করে আমাকে দাও। সিনথিয়া ইরফাতের কথা মতো কাজ করে। ইরফাত ছাতাটা রাস্তার উপর রাখে। তারপর আবার শীতল গলায় বলে, জুতো খুলে সাইডে রাখো আর কফি মগটা নাও। সিনথিয়া জুতা খুলে সাইডে রাখে। কফির শূন্য মগটা হাতে নেয়। মাথার উপর ছাতা ধরে আছে ইরফাত। বৃষ্টির ছাট তীর্যকভাবে পড়ায় ভিজছে দু পায়ের পাতা। বরফসিক্ত পানির স্পর্শে কেঁপে ওঠে সিনথিয়া। ইরফাত ফ্লাক্স থেকে গরম কফি ঢালে সিনথিয়ার হাতে থাকা কফির মগে। ধীর গলায় বলে ওঠে, চোখ বন্ধ করো। সিনথিয়া কোনো কিছু না ভেবে চোখ জোড়া বন্ধ করে নেয়। কারণ জানা নেই, সে শুধু জানে ভালো লাগছে ভীষণ। পেছন থেকে ইরফাতের বরফ শীতল গলা। মনে করো নিস্তব্ধ নির্জন ঝুম বৃষ্টির রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে আছো। সিনথিয়া অনুভব করে মাথার উপর কান্নারত খোলা আকাশ, নির্জন নিস্তব্ধ রাস্তার কোণ, ছাতার উপরে অনবরত পড়তে থাকা ঝুম বৃষ্টির টুপটাপ শব্দ, তার উপরে পড়তে থাকা বৃষ্টির শীতল স্পর্শ, হাতের মধ্যে ক্রমেই বেড়ে যাওয়া উষ্ণ অনুভূতি, হৃদয়ে ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস। সিনথিয়ার শ্বাস ঘন হয়ে আসে। এত সুন্দর অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ তার। পেছন থেকে ভেসে আসে ইরফাতের গলা আবারও হিমশীতল। লম্বা শ্বাস নাও তো। ইরফাতের কথা মতো সিনথিয়া লম্বা করে শ্বাস টেনে নেয়। সিনথিয়ার ভিতরের আনাচে কানাচে একটা শীতল অনুভূতিতে ভরে ওঠে। শরীর হয়ে ওঠে হিমশীতল। পা থেকে মাথা অব্দি শির ফিরে ওঠে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে এমন অনুভূতি তার জীবনে এই প্রথম। অজানা কারণে শরীর হিম হয়ে আসে। সিনথিয়া উদরের স্পর্শে শুষে নেয় ধোয়া ওঠা উষ্ণ তেতো স্বাদের কফি। ভেতর থেকে একটা চাঙ্গা অনুভূতি ধরা দেয়। এত ভালো কোনদিন তার লাগেনি। তারপর মনোমুগ্ধকর শান্ত নীরব পরিবেশে চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনে। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে হঠাৎ ইরফাদের ফোন আসে। ফোন করেন গারদের দায়িত্বরত বিশ্বস্ত একজন মহিলা পুলিশ। স্যার, বলুন। মিস সিনথিয়ার হাতে একটি চিঠি দেখা গেছে। তিনি খুব চুপি চুপি সেই চিঠি পড়তে চেয়ে আমার চোখাচোখি হয়েছেন। আমার চোখের আড়ালে এই চিঠি মিস সিনথিয়ার হাতে পৌঁছে দিয়েছে কেউ। কে বা কারা সাহায্য করছে জানি না।
তবে চিঠিটা পড়ার পর মেয়েটি দীর্ঘ সময় চুপচাপ বসেছিল। আমার মনে হলো বিষয়টা আপনাকে জানানো উচিত। চিঠিটা কোনোভাবে নিতে পারবেন, তবে মেয়েটিকে জানতে দেয়া যাবে না। জানিয়ে নেওয়াটা সহজ, তবে না জানিয়ে নেওয়াটা তো টাফ স্যার। ওকে, আপনার কিছু করতে হবে না, যা করার আমিই করব। আপনি শুধু হেল্প করবেন। সেদিন চুপি চুপি কারাগারে ঢুকেছিল ইরফাত। দায়িত্বরত পুলিশের সহযোগিতা নিয়েও চিঠি হাতে পায়নি সে। আজ সিনথিয়াকে কারাগারের বাইরে নিয়ে আসার প্রথম উদ্দেশ্য ওই চিঠি। প্ল্যান এ, সিনথিয়াকে বাইরে বের করে আনবেন ইরফাত। দায়িত্বরত মহিলা সিনথিয়া সব তন্ন করে খুঁজবেন। চিঠি পাওয়া গেলে তার একটা কপি করে নেবেন, আসলটা আগের জায়গায় রাখবেন। তবে প্ল্যান এ কাজ করেনি। চিঠিটা সেখানে রেখে আসেনি সিনথিয়া। প্ল্যান এ কাজ না করা মানে হলো চিঠিটা মেয়েটির কাছেই আছে। এক্ষেত্রে ইরফাত চায় চিঠিটা এমন কৌশলে দেখতে যাতে মেয়েটি না জানে, কারণ যদি জানানোর মতো কিছু হতো তাহলে সিনথিয়া নিজে থেকেই জানাতো। তার জন্য এসব প্ল্যান, এতে যে কোনো সত্য সহজে বেরিয়ে আসবে। প্ল্যান বি এর কাজ শুরু হয়েছে, কফিতে মেশানো ট্যাবলেটের কাজ শুরু হয়েছে। বর্তমান সিনথিয়ার মাথা ঘুরছে। সে তড়িঘড়ি করে এসে গাড়িতে বসে। ইরফাত বসে পাশে। 2 মিনিটের মাথায় সিনথিয়া জ্ঞান হারায়। ইরফাত ভালোভাবে পর্যবেক্ষণ করে, সত্যিই জ্ঞান নেই। ইরফাত একজন নার্সের নম্বরে ফোন দেয়। রেডি? আমি 5 মিনিটের মধ্যে আসছি। ইরফাত এক সরকারি কোয়ার্টারের সামনে গাড়ি থামায়। ছাতা হাতে এগিয়ে আসছে শুভা ইরফাদের সহপাঠী ছিল এক সময়। সে একজন সিনিয়র নার্স, ইরফাদের খুব বিশ্বস্ত ফ্রেন্ড। ইরফাত ছাতা হাতে বাইরে দাঁড়ায়। শুভা দ্রুত পায়ে এগিয়ে আসে ইরফাদের সামনে দাঁড়ায়। ইরফাতকে দেখে বলে, কেমন আছো? ইরফাত চোখ নামিয়ে উত্তর দেয়, ভালো, তুমি? মেয়েটি গাড়িতে আছে। তোমার কথা মতো একটা ট্যাবলেট দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে পারে। যাও। কাজের বাইরে কথাই বলতে যাচ্ছ না? কাজ ছাড়া তুমি কি কিছুই বোঝো না? আগের মতোই রয়ে গেছো তুমি। ইরফাত কোনো উত্তর দেয় না, চুপচাপ ছাতা হাতে দাঁড়িয়ে থাকে। উত্তর না পেয়ে শুভা গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খুলে মেয়েটির সিট পেছনের দিকে হেলানো, বিছানা না হলেও আরামে যেন শুয়ে আছে। শুভা গাড়িতে ওঠে। গাড়িতে থাকা মৃদু আলো পড়েছে সিনথিয়ার উপর। গায়ের রং আহামরি ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। কালো মেঘের মতো দুটো টানা টানা ভ্রু, চোখের ঘন পাপড়িগুলো উপরের দিকে কুকরানো। বন্ধ করা 2 চোখেও যেন উপচে পড়া মায়া। সৃষ্টিকর্তা প্রদত্ত ভাবে সুনিপুণ ভাবে আঁকা উষ্ঠ যুগলের চারপাশ। সদ্য বের হওয়া কচি পাতার মতো পাতলা উষ্ঠ যুগল। কপালে আর কপালের পাশে কান ঘেঁষে কচি ঘাসের মতো গজানো পাতলা পাতলা লুমগুলো যেন এক বিশেষ চিত্রকর্ম, বেশি নজর কাড়া। শ্যামলা রঙের মানুষ এত সুন্দর হয়? শুভা নিজে চোখ সরাতে পারছে না, তবে হাতে সময় কম। সে কাজে মন দেয়, আগাগোড়া চেক করে শুভা, শুধু একটা জায়গা বাদ। শুভা সিনথিয়ার ওড়না সরায়, গলার কাছে থাকা জিপার নিচে টেনে নেয়। অন্তর্বাসে হাত ঢুকে পেয়ে যায় কাঙ্ক্ষিত বস্তুটি। তারপর সোজা বাইরে চলে আসে। তারপর ইরফাদের হাতে তুলে দেয়। ইরফাত চিঠির ভাঁজ খুলে সূচনায় চোখ না থেমে চোখ আটকে যায় চিঠির নিচে। সেখানে লেখা, রাফি। সিনথিয়া, তুমি ভালো নেই। আমার জন্য তোমার জীবন দুর্বিহ। কোনো কিছু আমার হাতে ছিল না, আমি নিরুপায়। সেদিন পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। সব সত্য জানার জন্য আমাদের মুখোমুখি হওয়া দরকার, কিন্তু সেই উপায় আর নেই। তবে তুমি চাইলে হতে পারে। আমি কোথায় আছি জানি না। শোনো, পৃথিবীর সকল তথ্য আমার কানে আছে, কিন্তু আমার খবর কারো কাছে পৌঁছায় না। এই চিঠি তোমার হাতে পৌঁছানো মানে আমার জীবন তোমার সাহায্যে বাঁচতে পারে, আর আমার বাচ্চা মানে তোমার মুক্তি। আমি একটা জায়গায় বন্দি আছি। যারা আমাকে বন্দি রেখেছে তারা একটি গ্রুপ। তারা শুধু আমাকে একা বন্দি করেনি, আমার মতো আরও অনেকেই আছে। তাদের একটা সৎ উদ্দেশ্য আমাদের বন্দি রেখেছে। তবে সৎ উদ্দেশ্য সফল না হলে হয়তো তারা নিজেদের বাঁচাতে আমাদের ক্ষতি করবেন। বলতে গেলে তারা নিরুপায় হয়ে হয়তোবা আমাদের প্রাণ নেবেন। তাদের সবার জীবন সম্পর্কে তুমি শোনো। 10 বছর আগে এই গ্রুপে কারো বাবা, কারো চাচা, কারো ভাইকে তুলে নেওয়া হয়। পলিটিক্স ইস্যু তুমি বুঝবে না। তারা এখন কোথায় কিভাবে আছে
কেউ জানে না? আমাদের দেশ সম্পর্কে তুমি জানো সবই। দেশের পুলিশ সম্পর্কেও জানো। 10 বছর আগে এই গ্রুপের বাবা ভাইদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 10 বছরে কেস লড়তে লড়তে তাদের পরিবারের জীবন শেষ, তবুও তারা ন্যায় বিচার পায়নি। তাদের মধ্যে কারো মা শয্যাশয়ী, মৃত্যুর আগে ছেলেকে শেষবারের মতো দেখতে চান একজন মা, কারো স্ত্রী অসুস্থ, কারো মেয়ে বিয়ে, কারোর ছেলের বিয়ে। বাবা মানে কি তুমি বুঝো? এই সকল সময়ে বাবা নামক মানুষটিকে একজন সন্তান কতটা চায় বুঝো? যদি মৃত্যু হতো তারা মেনে নিতেন, তবে আমৃত্যু বাবাহীন জীবন কত যন্ত্রণায় আমরা সবাই বুঝি। তারা সকলে চান পরিবারের 10 বছর আগে হারিয়ে যাওয়া মানুষটি ফিরুক, মৃত্যুর আগে অন্তত ফিরুক, আর মৃত্যু হলে তাদের লাশ অথবা তার অন্তত পরিবারের কাছে পাঠানো হোক। তারা ওই জন্য জীবনের চেষ্টা নেমেছে। এবার তাদের প্ল্যান শোনো। তারা আমাদের কোনো প্রমাণ না রেখে তুলে এনে বন্দি রেখেছে। তারা এই সকল ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তাদের প্রিয়জন ফিরে পাওয়ার দাবি করেন। এটাই আমাদের আটক করার উদ্দেশ্য ছিল, কিন্তু এই দাবিতে তারা মাঠে নামলেই উপরমহল ইফরাত সিনহার হাতে সকল বার দিয়ে দেন। আর ওনার মতো চতুর পুলিশ অফিসার যেভাবেই হোক এর জাল ভেদ করে সবাইকে মুক্ত করবেন। এটা বিষয়টি তারা পুরো বুঝতে পারেন। তাদের প্ল্যান কাজ করে না, সাথে নিজেরাও ফেঁসে যাবেন। কেস এমনিতেও জটিল মোড় নিয়েছে। ইফরাত সিনহা চুলছেরা অভিযান চালাচ্ছে। খুব শীঘ্রই হয়তো এই গ্রুপ অবধি পৌঁছাবেন। এই মুহূর্তে আমাদের পাওয়ার ক্লু পেলেই ইফরাত সিনহা প্ল্যান মাফিক আসবেন, আর তাদের সাথে পেরে ওঠা দুষ্কর। এই গ্রুপের সদস্য হয়তো নিজেদের বাঁচাতে আমাদের মেরে ফেলবেন। পুলিশ আর ওই গ্রুপের চক্করে মাঝখান থেকে আমাদের মতো মানুষগুলোর জীবন রিস্কে। তারা এখন অন্য কিছু চাইছেন। গ্রুপের সকল সদস্য মিলে প্ল্যান করেছেন। তারা চাচ্ছেন ইফরাত সিনহাকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে। তার জীবনের বিনিময়ে আমাদের প্রিয়জনীয় মুক্তি দাবি করেন, কারণ ইফরাত সিনহা উপরমহলের অনেক কর্মকর্তার চোখের মণি। তিনি দেশের মূল্যবান সম্পদ। তার উপর ইফরাত সিনহার বাবা ছিলেন কর্নেল। তাকে বন্দি করার বিনিময়ে বহু সাধারণ প্রাণ বেঁচে যাবে, কিন্তু সিনহাকে তুলে আনা কোনোভাবেই সম্ভব নয়। অনেকবার চেষ্টা করার পরও তারা ব্যর্থ। তাদের এখন সহযোগিতা দরকার। সিনহা, তুমি না দেশের জন্য মানব সেবা করার জন্য সদা প্রস্তুত। মানব সেবায় তুমি জীবন উৎসর্গ করে দিতে চাও। সময় এসেছে সিনহা, তোমার জীবন উৎসর্গ করতে হবে না। একটু সহায়তা করলে কত মানুষের প্রাণ বেঁচে যাবে তুমি ভাবতেও পারছো না। প্ল্যান শোনো। কয়েকদিনের মধ্যে আমি বাসার ফোন দিয়ে বলবো আমি দেশের বাইরে, বিপদের কারণে কন্ট্রাক্ট করতে পারিনি। তারা কেস তুলে নেবে, মানে তুমি মুক্ত। তবে তোমাকে সকল সাধারণ মানুষের জীবন রক্ষার্থে শুধু একটা ছোট কাজ করে দিতে হবে। গোপন সূত্রে জানা গেছে ইফরাত সিনহা তোমার পক্ষে আছেন, তাই ছাড়া পাওয়ার পর তদন্তের জন্য অবশ্যই তোমাকে তার পার্সোনাল নাম্বার দিবেন। তুমি ওখান থেকে বের হওয়ার পর এই গ্রুপ থেকে জানানো তারিখ রাতের বেলা এসপিকে ফোন দিবে, আর এই গ্রুপের দেওয়া লোকেশনে এসে বলবে তুমি বিপদে পড়েছ। তিনি মেয়েদের খুব সম্মান করেন, দীর্ঘ বিশ্বাস তিনি আসবেন, আর তোমাকে ওখান থেকে সরিয়ে আনা হবে। তিনি তোমাদের ফোনের লোকেশন ধরে আসবেন। এই ক্ষুদ্র কাজটি ইফরাত সিনহা খুব সহজ মনে করে একা করবেন। তাহার ডিপার্টমেন্টের কেউ জানাবেন না, আর এটাই প্রয়োজন। তাকে ধরার জন্য সহজ রাস্তা প্রয়োজন। এইরকম একটা সহজ চাল ছাড়া তাকে ধরা প্রায় অসম্ভব। চাইলে অন্য মেয়েদের দিয়ে করানো যাবে, কিন্তু এসপির নম্বরে আননোন পার্সন কল দিলেই তিনি সন্দেহ করবেন। একমাত্র তুমি হলে এই প্ল্যান নিখুঁত হবে, আর সহজ নিখুঁত মিশন প্ল্যান না হলে তাকে কেউ ধরতে পারবে না। সিনথিয়া, তুমি এদিকে সহযোগিতা করো, আবার এটা ভেবো না তুমি এসপির ক্ষতি করছো। এই গ্রুপের কেউ ইফরাত সিনহার কোনো ক্ষতি করবে না, আর একজন এসপির ক্ষতি করা সহজ কিছু না। সাধারণ মানুষ আর এসপির জীবন এক নয়। ওনার চুল পরিমাণ ক্ষতি হবে না, শুধু তার বিনিময়ে আটককৃত মানুষেরা ছাড়া পাবে, পরিবার পাবে, মৃত্যুসজ্জায়ী মা তার সন্তানকে দেখতে পারবেন, সাথে আমার সাথে আটক থাকা সকল ভাই বোন মুক্তি পাবে। তুমি একটা বিষয় খেয়াল করেছো?
আটককৃত আসামিকে 24 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা যায় না, কিন্তু তারা তোমাকে আটকে রেখেছে। পুলিশকে যত সহজ ভাবছো তত সহজ নয়। তারা স্বার্থের জন্য অনেক কিছু করে। তুমি চাইলে এখন মুক্তি পাবে না, তোমার মুক্তি পথ এই একটাই। তুমি চাইলে সাহায্য করতে পারো। দেখো, অনেক মানুষের জীবন তোমার হাতে, বাকিটা তোমার ইচ্ছা। যদি সাহায্য না করতে পারো তাহলে আবার পুলিশের জীবন বৃত্তান্ত ভুলো না। এতে এখানের সবার জীবনের শেষ হয়ে যাবে, সেই জন্য দায়ী থাকবে তুমি। আকাশ থেকে ঝরে পড়া ঝুম বৃষ্টিতে যখন ঠান্ডা শান্ত নীরব পরিবেশ, এই সময়ে কেউ কাঁথার নিচে উষ্ণতা খুঁজছে, কেউ বা ধোয়া উঠা চা পান করে উত্তাপ চাইছে। এদিকে বরফ সিক্ত বৃষ্টির মধ্যে ছাতা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা এতক্ষণে শান্ত পুলিশ অফিসারের চোখ মুখ আগুনের শিখার মতো জ্বলে উঠছে। রাগের উত্তাপে নরম হাত হয়ে উঠেছে আগুনে পুড়িয়ে দক্ষ হাতে গড়ে তোলা যেন কামারের কোনো লৌহ বস্তু। নিমিষেই যেন লৌহ শক্ত হাত দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিবে সবকিছু। আর রাগের উত্তাপের পরিমাণ তাপমাত্রায় কনভার্ট হলে হিট অ্যালার্ট জারি হয়ে যাবে। রাফির সামনে না থাকায় তাকে কল্পনায় সাজিয়ে শক্ত দাঁতের পেছনে মুহূর্তে কয়েকবার পিষে ফেলে ইরফাত তারপর দাঁত কেটে কেটে অস্ফুট স্বরে বলে, রাস্কেল। ফেরার পথ। সিনথিয়া ঘুমাচ্ছে, মেডিসিনের প্রভাব আছে। ইরফাত গাড়ির লাইট অন করে। চলন্ত গাড়িতে দুল খেয়ে এলু পাথারি বাতাসের তরুণ হেলে পড়া ছোট গাছের মতো সামনের দিকে নুয়ে পড়ছে সিনথিয়া। ইরফাত গাড়ি থামায়। এই মুহূর্তে সিনথিয়া স্বাভাবিক না হলে গাড়ি চালানো সম্ভব না। তবে যেভাবে ঝুঁকে আছে সিনথিয়া, যে কোনো সময় শরীরের ভার রাখতে না পেরে সিট বেল্ট ছুটে যেতে পারে, যে কোনো সময় আঘাত লাগতে পারে। ঘুমন্ত অবস্থায় কোনো নারীকে স্পর্শ করা আপাত দৃষ্টিতে খারাপ দেখালেও কর্মক্ষেত্রে বিপদের সময় প্রত্যেক পুলিশ, আর্মি সহ আরও সকল নিরাপত্তা বাহিনীর কাছে নারী পুরুষ সমান। গত মাসে উঁচু ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক নারীকে ইরফাত পাজা কোলে তুলে। মানুষটি তো নারী ছিল। পুলিশের কর্মক্ষেত্রে বিপদের সময় নারী পুরুষের একটি পরিচয়, মানুষ। নারী সে তো সম্মানের। সেই দৃষ্টিকোণ থেকে ইরফাত সিনথিয়ার দু বাহু ধরে সিটে ভালোভাবে বসিয়ে দেয়। তখনই বিপদ সংকেত। কয়েকটা শপিং মল ঘুরে ইরফাত সিনথিয়ার জন্য জিপার সহ কুর্তি খুঁজে এনেছিল, শুধুমাত্র সার্চ করতে যেন সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে জিপারটায় যেন কাল হয়ে দাঁড়ালো। কুর্তির মাঝখান দিয়ে লাগানো জিপার পুরোটাই খোলা, জামার একাংশ হেলে পড়েছে হাতের উপর, সাথে নেই উড়না। ইরফাত তৎক্ষণাৎ দৃষ্টি সরায়, সিটের চারপাশে উড়না খুঁজে, কিন্তু খুঁজে পায় না। সিনথিয়ার ঘুম ভাঙার পরবর্তী সময়ের কথা কল্পনার জগতে একবার অনুভব করে ইরফাত, যেন ভিতর থেকে ঘেমে উঠেছে। কোমরের তলাতে শিরশিরে ওঠে, মাথা ঝিম ধরে আসে সংকোচে, আত্মসম্মান ধূলিসাৎ হওয়ার চিন্তায়। ঘুম ছুটতে বেশি সময় লাগবে না সিনথিয়ার। যদি সিনথিয়া উঠে নিজেকে এই অবস্থায় দেখতে পায়, ভাবতে কুল পায় না ইরফাত। কে কি ভাবলো এ নিয়ে কোনোদিন মাথা ব্যথা না থাকলেও আজ সে মানতে পারছে না। তার দায়িত্বে থাকা ঘুমন্ত মেয়েটি ভরসা বিশ্বাস করে এই ঝড় বৃষ্টির রাতে তার পাশে নিশ্চিন্তে বসেছিল। একটু পর যখন উঠে এই অবস্থা দেখবে, পৃথিবীর সকল পুরুষের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। এই দক্ষ হাতে অনেক অসাধ্য ইরফাত সাধন করলেও কোনো নারীর বক্ষস্থলের মাঝখানে ছুটে যাওয়া জিপার হাত দিয়ে স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয়। টেনে তোলা তো বহুদূর। যদি ঘুম থেকে উঠে মেয়েটি চিরকালের মতো তাকে ভুল বুঝে, তাও মেনে নেবে, তবু জিপার লাগাতে পারবে না। ইরফাত ছটফট করতে থাকে। এখনই যদি মেয়েটি চোখ খুলে, ইস, সে আর ভাবতে পারছে না। এত অসহ্য অসহনীয় খারাপ আর কোনোদিন লাগেনি। স্টিয়ারিং এর গোল চাকার উপর মাথা ঠেকায় ইরফাত। হঠাৎই মাথার একটা বিষয় ধরা দেয়। ইরফাত শুভার নম্বরে কল দেয়, তারপর গর্জে উঠে বলে, আই উইল কিল ইউ। এত রেগে যাচ্ছ কেন? জিপার ওপেন কেন? কি বলো? এমন হওয়ার তো কথা ছিল না। ইরফাত রাগে কেঁপে কেঁপে ওঠে। পাশে থাকা মেয়েটির তন্ত্র ছুটলে বিপদ, তাই যথাসম্ভব দাঁতে পিষ্ঠ করে কথা বলে, মিথ্যা বলিস না শোভা, নিজের স্বার্থের জন্য এত নিচে নামিস না। আমি কি করলাম? এত কিছুর পরও আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড, তো বিশ্বাস ভাঙবে না। তোর সাথে আজকের পর আর কোনো সম্পর্ক নেই। একটা মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো? আর ইউ ম্যাড? তুই কি করেছিস ভেবে দেখেছিস? আমি একজন পুরুষ। মেয়েটি ঘুম থেকে উঠে যখন নিজেকে
এমন অবস্থায় দেখবে আমাকে কি ভাববে? আমার কথা বাদ, মেয়েটি উঠে নিজেকে এই অবস্থায় দেখলে লজ্জায় অনুশোচনায় ধুকে ধুকে মরবে। একজন নারী হয়ে নারীর সম্মানের কথা ভাবলি না? প্রথমত একটা মেয়ের মনে করাতে ইরফাদের মতো পুলিশ অফিসারের এক বিন্দু কিছু আসবে যাবে না। এইটুকু জিপার খোলা, তাতে কি হয়েছে এমন? মাথার চুল 5 আঙ্গুলে খামচে ধরে ইরফাত রাগে ক্রোধে হাঁসফাঁস করতে করতে বলে, উফ, পাগল হয়ে যাব আমি। এত হাইপার হচ্ছ কেন? ওই মেয়ে তোমাকে কি ভাববে? বরং ঘুম থেকে উঠে মেয়েটি ধন্য হয়ে যাবে। এসপি যেখানে পুরো পৃথিবীকে অ্যাভয়েড করে, সেখানে তাকে অন্তত এক পলক দেখেছে। মেয়েটির জীবন ধন্য ধন্য। সবাই কি তোর মতো? সবাই তোর মতো নিজেকে সস্তা মনে করে না। তোমার জন্য আমি আরও সস্তা হতে পারবো। তুই নারী জাতির কলঙ্ক। কেন করলি এমন? আমার আত্মার শান্তির জন্য, রাতে নিশ্চিন্ত ঘুমানোর জন্য। তুমি কি কারণে মেয়েদের পছন্দ করো না জানি। ওই কারণে আজ পর্যন্ত কোনো নারীর ভালোবাসা তুমি গ্রহণ করনি, আমারটাও না। তবে তোমার জন্য আমি আজও সিঙ্গেল। পুরো শহরের পুরুষ যে মেয়ের জন্য পাগল, তুমি তাকে রিজেক্ট করছো। সে মেয়েটি এখনও তোমার অপেক্ষায়। তুমি এত সহজে অন্যকে গ্রহণ করবে আমি তা মানতে পারবো না। তোমার মনে আছে একটা সময় তুমিই বলতে, যদি কোনো দিন বিয়ে করি শ্যামবর্ণের মেয়েকে করব। ওই মেয়েটিও তো শ্যামবতী। তোমার পার্সোনাল গাড়িতে পাশের সিটে কোনো দিনও বাইরের কাউকে বসাও না। বেস্ট ফ্রেন্ড হিসেবেও আমাকে কখনো বসাওনি। তাহলে ওকে কেন বসিয়েছো? আমার সন্দেহ হলো ও তোমার প্রেমিকা কিনা। যে বাধা ভেদ করে 10 বছরও তোমার মন পেলাম না, সে মন অন্য কাউকে দিয়ে বসলে কি না? তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি অস্বীকার করবে না, আর আমি জানতেও পারবো না। তাই জিপারটা খোলা রেখেছি। যদি তোমার মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতো তাহলে তুমি এতটা রাগ দেখাতে না, এত হাইপার হতে না। তোর কি মনে হয় গার্লফ্রেন্ড হলে আমি চেয়ে চেয়ে দেখতাম? আমি তা বলিনি। তুমি কেমন তা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি তখনও রিয়্যাক্ট করতে, তবে অতটা না। আমি তো তোমাকে চিনি। ইরফাদ, তোমার গলা কাঁপছে। গার্লফ্রেন্ড হলে তোমার মতো মানুষের গলা কাঁপতো না। এটাই বুঝতে চেয়েছিলাম আমি, ওই জন্যই এই প্ল্যানটুকু করা। গার্লফ্রেন্ড হলেও এমন রিয়্যাক্টই করতাম? কখনো না। মেয়েটি যদি গার্লফ্রেন্ড হতো, জিপার খোলা থাকলেই বা কি? একজন সৎ, আদর্শবান, ভদ্র, সভ্য ছেলের পার্টনার অবশ্যই এতটুকু বিশ্বাস রাখবে। ইরফাদ এই কাজ করেনি। সে ঘুম থেকে উঠে যদি দেখে শরীরের অর্ধাংশ বেরিয়ে আসে, তবুও বিশ্বাস করবে না যে তুমি এই কাজ করেছো। তুমি কেমন তা পুরো দেশবাসী জানেন। তোমার রিয়্যাক্ট বলে দিচ্ছে মেয়েটি অনেক দূরের। আমি নিশ্চিন্ত এবার। দেখো, মেয়েটির ওড়না পেছনে ফেলে এসেছি। ওড়না তুলে একটু কষ্ট করে ঢেকে দাও। আর জিপার কে লাগাবে? জিপার লাগানোর কি দরকার? ওই মেয়ে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি? আর না হলে একটু লাগিয়ে দাও, সে ধন্য হয়ে যাবে শিওর। নাকি পারবে না? তোমার মতো এত বড় পুলিশ অফিসার আর ওইটুকু জিপার লাগানোর ক্ষমতা নেই? আজ যদি জিপার আমাকে লাগাতেই হয়, আল্লাহর কসম করে বলছি আমি ওকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। আর জিপার কে লাগাবে? আজ যদি জিপার আমাকে লাগাতেই হয়, আল্লাহর কসম করে বলছি আমি ওকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। ইরফাদ, এমন বলো না। আমি এখনই আসছি। প্লিজ গাড়ি থামাও, প্লিজ। তোর আসার আগে যদি ওর ঘুম ভাঙে তাহলেও বিয়ে করে বাড়ি ফিরব। এত নির্দয় হও না প্লিজ। আমি আসছি তো, এক্ষুনি আসছি। তুই আগে কান ধরে তওবা পাঠ কর। বল এমন ভুল কোনো দিন করব না। শুভার সাথে সাথে তওবা পড়ে, তারপর বলে, আর কোনো দিন এমন ভুল হবে না। ইরফাত বলল, থাক, এত রাতে আসতে হবে না, আমি আসছি। ইরফাত রিস্ক নিয়ে গাড়ি চালায়। সিনথিয়া ঝরে পড়ছে বারবার, তবু একটানে পূর্বের জায়গায় ফিরে। শুভা তড়িঘড়ি করে গাড়ির দরজা ঠেলে ঢুকে। নিঃশ্বাস তার হাঁপড়ের মতো উঠানামা করছে। ইরফাত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শোভা কাজ শেষ করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কাজ শেষ হওয়া মাত্রই ইরফাত গাড়ি স্টার্ট দেয়। শুভা যেন হাফ ছাড়ে। ইরফাতের গাড়ি স্টার্ট নেওয়া দেখে শুভা চেঁচিয়ে বলে, হেই পুলিশ অফিসার, একটা থ্যাঙ্কস তো দিবে। ইরফাত সাইডের গ্লাস দিয়ে মাথা হালকা বের করে। রহস্য হাসি হেসে বলে, আর যাওয়ার পথে যদি বিয়ে করি?
না ইরফাদ, তুমি এটা করবে না, প্লিজ প্লিজ, মরে যাব। সে তুই যেখানে খুশি যা। ঘন্টা পেরিয়ে গেছে, সিনথিয়ার ঘুম কাটলেও সে স্বাভাবিক হতে পারেনি। কথা জুড়ে যাচ্ছে, দুর্বলতায় চোখ বুজে আসছে বারবার। তবে দুর্বলতার ঘুরেও সিনথিয়া ইরফাদের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করছে। এই 1 ঘন্টার মধ্যেও ইরফাদ একটা কথাও বলেনি। দুবার পানির বোতল শুধু এগিয়ে দিয়েছে, তাও সামনের দিকে তাকিয়ে। একটু ঘুমের মধ্যে মানুষটা পুরোই চেঞ্জ। চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে রেগে আছে। ঘুমের ঘুরে কি উল্টো পাল্টা কিছু করে বসেছে সে। একে দুর্বল শরীর, তার উপর একজন এসপিকে প্রশ্ন করার সাহসিকতা না থাকায় ঠোঁট বেজে থাকা কথা ঢুক গিলে খেয়ে নিচ্ছে সিনথিয়া। তার পা দুটো ঝিমঝিম করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। ইরফাদের ফোন মৃদু কেঁপে ওঠে আর মাঝেই। গাড়ি থামিয়ে দূরে দাঁড়াই। ইরফাদ, জি স্যার। কখন ফিরবে? সব রুলস তুমি তো জানো। আমি জানি তুমি কখনো রুলস ব্রেক করো না। সময় লাগবে স্যার। এত দূরে না গেলে হতো না? বুঝতেই পারছো তো সব। থানার কথা কিভাবে বাইরে যাচ্ছে। এত রাতেও ফেরোনি, কথা বাইরে যেতে পারে। আমাকে জবাবদিহি করতে হবে। রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিছু নেই। বলবেন মেয়েটির লাইফ রিস্ক ছিল, তাই রাতে তার লাইফ রিস্ক এড়াতে সেফ জোনে রাখা হয়েছে। তুমি কি চাচ্ছ? মেয়েটি দুর্বল, অসুস্থ ফিল করছে। আজ রাতে লকআপে রাখতে চাচ্ছি না। একটা কাজ করো, মিসেস হুমায়রারে বাসায় রেখে আসো, সেফ থাকবে। সকালের মধ্যে নিয়ে এসো। ওকে। ইরফাদ গাড়ি চালাচ্ছে চুপচাপ, কোনো কথা নেই, সারা শব্দ নেই। সিনথিয়া নিজের মনের সাথে বুঝলো যা হবার হবে। ভয়কে পেছনে ফেলে এসে মুখ দিয়ে কথা ঠেলে বের করে। আমি কখন ঘুমিয়ে গেলাম? ইরফাদ উত্তর দেয় না। এইবার সিনথিয়া ভালোভাবে ফিল করে বিষয়টা। ইরফাদ কোনো কারণে রেগে গেছে শিওর, কিন্তু একজন এসপির সাথে পরপর কি করে কথা বলবে সে? কি করে প্রশ্ন করবে? কেন কথা বলছে না? ঘুমানোর আগেও তো সব ঠিকঠাকই ছিল, তাহলে এখন কি হলো? অজানা ভয় নিশানা বরাবর লেগে সিনথিয়া বুকে হাত রাখে। পত্রটি তো ঠিক জায়গায় আছে, তাহলে কি কারণে হঠাৎ ইরফাদ কথা বন্ধ করলো? সে কি করে প্রশ্নটি করবে? সিনথিয়া তাল না পেয়ে বলে বসে, এখন কয়টা বাজে? ইরফাদ নিরুত্তর। মনে হচ্ছে পুরো গাড়িতে সে একা। সিনথিয়ার কথা যেন তার কান অব্দি পৌঁছায়নি। সিনথিয়া ভেবে পাচ্ছে না কি কারণে এমন করছে ইরফাদ। সিনথিয়া আর চোখে ইরফাদের দিকে তাকায়। ইরফাদ সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার কথায় কোনো হেলদোল নেই ইরফাদের। রাত গভীর হচ্ছে, বৃষ্টি শেষ হলেও রাস্তাঘাট পুরো শূন্য। জনমানবহীন শূন্য রাস্তার কিছু একটা খুঁজে বেড়ায় ইরফাদ। অনেকটা খোঁজাখুঁজির পর অবশেষে একটা চায়ের দোকান খোলা পায়। দোকান দেখে গাড়ি থামায় ইরফাদ। কফির জন্য রাখা মিনি ফ্লাক্স হাতে বাইরে বেরিয়ে যায়। সিনথিয়া তখন ইরফাদ কেন এমন করছে এই নিয়ে ভাবনায় ব্যস্ত। ইরফাদ ফেরে হাতের ফ্লাক্স এগিয়ে দেয় সিনথিয়ার দিকে। মুখে কোনো কথা বলে না, ফিরে তাকায়ও না। সিনথিয়া ভয়ে ভয়ে ফ্লাক্স হাতে নেয়। ফ্লাক্সের ঢাকনা খুলে ঘন জমাট বাঁধা স্বরে মেশানো সাদা শুভ্র রঙের দুধ আগুনে পুড়তে পুড়তে লালটে রং ধরেছে। দেখতে লোভনীয় লাগলেও পৃথিবীতে তার কাছে যদি কোনো অখাদ্য কুখাদ্য লেগে থাকে তাহলে এটি। সিনথিয়া তা কি করে বলবে? সিনথিয়া না করতে পারে না। ইরফাদ গাড়ির স্টিয়ারিং ধরে আছে। ভঙ্গিতে বোঝা যাচ্ছে সিনথিয়ার খাওয়া শেষ হলে সে গাড়ি ছাড়বে। সে ভয়ে ভয়ে থম মেরে বসে থাকে। মিনিট 5 পেরিয়ে গেলেও খাওয়ার নাম গন্ধ নেই। ইরফাদ পাশ ফিরে তাকাতে সিনথিয়ার বুক ধরফর করে ওঠে। হাতের ফ্লাক্স তৈরি করে করে আঁকড়ে ধরে ঢকঢক করে গিলে ফেলে সবচেয়ে অপছন্দের উষ্ণ তরলটি। এই মুহূর্তে তার কিচ্ছু করার নেই। এমনিতেই ইরফাদ ভীষণ রেগে আছে। সিনথিয়ার খাওয়া শেষ হওয়া মাত্রই গাড়ি আবার চলে। ইরফাদ কথা বলছে না কোনো একটা কারণে। এই বিষয়ে সিনথিয়া শিওর, কিন্তু কারণ না জানলে তার যে স্বস্তি নেই। কথা শুরু না হলে জিজ্ঞেসও করা যাবে না। আবারও ভয় সংকোচ দূরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাচ্ছি? ফিরে যাচ্ছি? কয়টা বাজে? প্রশ্ন কয়টা কয়েকবার থেমে থেমে করলো সিনথিয়া। ইরফাদ আগের মতো নিরুত্তর। লজ্জার মাথা খেয়ে সিনথিয়া সাহস নিয়ে বলল, আমার সাথে কথা বলছেন না কেন? আমার কোনো ভুল হয়েছে? ঘুমের ঘোরে উল্টাপাল্টা। তখনই বজ্রধ্বনিতে ধমকের সুরে ভেসে আসে ইরফাদের গলার একটি শব্দ, চুপ।
সিনথিয়া পুরো জমে গেল। সহজ আচরণে সে বারবার ভুলে যায় মানুষটির ইস্পাত সম কঠিন রূপ আছে। তবদা খেয়ে বসে থাকে সিনথিয়া। অজানা কারণে চোখ পানিতে ভরে উঠে টুকটুক করে। ইরফাত পুরো 1 ঘন্টা গাড়ি চালায় নিঃশব্দে। দুজনের মাঝে পিনপত নীরবতা। ভয়ের সংকোচে গুটিসুটি মেরে বসে সিনথিয়া। 1.5 ঘন্টা নীরবতার পর ইরফাত ধীর গলায় বলে, একটা গল্প বলি। একটা শূন্য রাজ্যে রাজার ছিল একটি পুত্র। কিছুদিন যেতেই শূন্য রাজ্য আলো করে রাজকন্যার জন্ম হলো। রাজকন্যার বাবা সেদিন কি যে খুশি, তার চেয়ে বেশি খুশি রাজকন্যার ভাই। কল্পনাতে পরী বলতে আমরা যেমনটা বুঝি, রাজকন্যা ছিল পরীর মতোই, যেন টুপ করে আকাশ থেকে পড়েছে। রাজকন্যার ভাই, তার নাম দিল ইভা। তার ভাই ছোটবেলায় ভাবত পরীর 2টো ডানা গজাবে। সে আশাতে দিন পার করলো, কিন্তু সে আশা আর পূরণ হলো না। পরীর ডানা গজালো না, উড়তেও পারলো না। ইভা ধীরে ধীরে বড় হতে থাকলো। ডানা কাটা পরীকে কাঁধে তুলে তার ভাই সারা রাজ্যে ঘুরে বেড়াতো। ডানা নেই তো কি হয়েছে, তার ভাই তো আছে। পুরো পৃথিবী দেখানোর জন্য সেই যথেষ্ট। এভাবেই ভাই আর বাবার ভালোবাসায় ছোট্ট পরীর দিন দিন বড় হলো। ছোটবেলা থেকে ইভা অন্যরকম ছিল। আর 5টা বাচ্চার মতো পুতুল নিয়ে খেলতো না। ব্যাট বল ছিল তার ভীষণ প্রিয়। পুরো ছাদ জুড়ে ঘাস লাগানো হয়েছিল তার ক্রিকেট খেলার জন্য। ইভা সবে ভার্সিটিতে উঠল। ওই সময়ে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলত রাফসান। সে ছিল বাংলাদেশের মানুষের আবেগের নাম। ব্যাটিং আর বোলিংয়ে তার সুনাম ছিল আকাশচুম্বী। বিগত বছরগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল। এক্ষেত্রে রাফসানের অবদান ছিল অনেক বেশি। দেশের সব পাগলা ফ্যান রাফসান বলতে অজ্ঞান ছিল। ওই সময়ের জাতীয় ক্রাশ বলা হতো তাকে। আমার বোন ছিল তার একজন অন্ধভক্ত। বাবা জানতেন, মেয়ের খুশির জন্য বাবা সময় পেলেই ইভাকে খেলা দেখতে নিয়ে যেতেন। মাঝে মাঝে ইভাকে রাফসানের সাথে সাক্ষাৎ, অটোগ্রাফ নিয়ে দিতেন। এখানে শুরু। তারপর জল অনেক দূর গড়ায়। হঠাৎ করেই শুরু হয় রাফসানের অধঃপতন। ক্রিকেট খেলায় যার নাম সবার আগে, সে হঠাৎ করে বদলে যায়। তার হাতে ওঠে না কোনো 4 ছক্কা। কখনো ব্যাটিংয়ে খারাপ, কখনো বোলিংয়ে খারাপ, কখনো ফিল্ডিংয়ে। যেখানে লাস্ট 4 বলে 4টা 6 মেরে ম্যাচ জেতানোর রেকর্ড আছে, অসংখ্যবার যে সেঞ্চুরির রেকর্ড করেছে, সে কখনো 1 বলে আউট, কখনো 1 ওভারে। জিতে যাওয়া ম্যাচ প্রতিবারই হেরে বসে থাকে তার কারণে। সকলের চোখের মনে রাফসান হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে। ক্রিকেট খেলা বাঙালির আবেগের নাম। খেলার হার জিত থাকবে, তবে আবেগ নিয়ে খেলার কোনো মানেই হয় না। সবার মুখে মুখে উঠে যায় রাফসানের অধঃপতন। খেলা শেষ তো রাস্তায় রাস্তায়, মাঠে ঘাটে আলোচনা হয়। ইস, রাফসানই বল হারার কথা না। আজকের ক্যাচ মিস হওয়ার কথাই ছিল না। আজকে রাফসানের জন্য ম্যাচ হেরেছে। গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাফসানের জন্য হেরেছে। পুলিশদের মধ্যেও আলোচনা হয়। টুকটাক তদন্ত শুরু। রাফসানের এই হার কি স্বাভাবিক নাকি ইচ্ছাকৃত? সন্দেহ বাড়ে। রাফসান ফিক্সিং খেলে। ওই সময় আমি প্রথম জানতে পারি ইভা রাফসান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছে। ওই সময় ইভার সাথে বিষয়টি শেয়ার করি। ওকে ডেকে বলি, রাফসানকে নিয়ে কী পরিমাণ সমালোচনা হচ্ছে জানিস? হবেই তো, আমরা বাঙালিরা তো নিকৃষ্ট জাতি। ভালো হলে মাথায় তুলি, আর একটু কম বেশি হলেই আছড়ে ফেলি। অকৃতজ্ঞ। ওর খেলায় সন্দেহজনক বিষয় আছে। তুই নিজে মাথা ঠান্ডা করে ভাব। এসব নিয়ে ইনভেস্টিগেশন হবে। ও যদি সত্যি ফিক্সিংয়ে খেলে থাকে আর গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ওর কারণে হেরে থাকে, প্রমাণ পেলে ওকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হবে। ভাইয়া তুমিও? আমি চাই না তুই কোনো কষ্ট পাস। জানি না কতদূর কি আগেই জানিয়ে দিলাম। মিষ্টভাষী সুদর্শন পুরুষ দিয়ে কিন্তু সংসার হয় না। মনে রাখিস, সুদর্শন দায়িত্ব জ্ঞানহীন পুরুষ কেবল ক্রাশ খাওয়া অবধি ঠিক আছে। সংসারের জন্য প্রয়োজন সৎ দায়িত্ববান পুরুষ। সে যদি কুৎসিত হয় তবু সুদর্শনের চেয়ে শ্রেয়। এটাই ছিল একজন ভাই হিসেবে বোনের প্রতি দায়িত্ব। তাকে কষ্ট পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা, বোনের প্রতি ভালোবাসা। আর একজন পুলিশ অফিসার হিসেবে ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভা এসব রাফসানকে খুলে বলে। রাফসান গুটির চাল হিসেবে আমার বোনকে ব্যবহার করে। সেদিন সন্ধ্যা হয়ে যায়, ইভা বাড়ি ফেরে না। বাবার চিন্তায় প্রেশার বাড়ে।
আমি পুরো শহর তন্ন তন্ন করে খুঁজি। সেদিন রাতে খবর আসে আমার বোন আর ফিরবে না। রাফসান ইভাকে বিয়ে করেছে। বাবার শখের আদরের নয়নের মণি যখন বাবার কথা অমান্য করে বাড়ি ত্যাগ করে দুদিনের পুরুষের জন্য, এসব দেখলে একজন বাবার হৃদয় রক্তাক্ত হয়ে যায়। তখন ওই মেয়ের দু চোখ কল্পনার রাজ্যে রঙিন স্বপ্নে ভাসে। তাই ওই সময় সন্তান বাবার হৃদয়ের রক্তক্ষরণ স্পর্শ করতে পারে না, এভাও পারেনি। রাফসানের ইনভেস্টিগেশন শুরু হয় আমার হাত ধরে। যত প্রমাণ মেলে তত ভেঙে পড়ি। আমার বোনের সংসার, সুখ, আনন্দ সব ধুলোয় মিশে যাবে। যে বোনের গায়ে কখনো ফুলের টুকা দিইনি, সে অসহায়ের মতো কাঁদবে। আমি মন প্রাণ দিয়ে সেদিন চেয়েছিলাম সব মিথ্যা হোক, তবে আমার মনে ইচ্ছে পূরণ হয় না। 90% প্রুফ রাফসানের বিপক্ষে যায়। সেদিন আমার বোন বিয়ের পর প্রথম বাসায় ফেরে। কাঁদতে কাঁদতে দু চোখে রক্ত জমে গেছে। আমার বোন দৌড়ে এসে আমার পায়ে পড়ে। দু চোখের সিক্ত জলে আমার পা ভিজতে শুরু করে। ইভা কাঁদতে কাঁদতে বলে, সন্দেহ করা তোমার প্যাশন, শেষ পর্যন্ত বোনের বরকে ছাড়ছো না। আমি সেদিন বুঝলাম ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। ইভা ক্রিকেট বোঝে, কিন্তু স্বামীর প্রতি দুর্বলতায় সত্য মিথ্যা যাচাই করা ভুলে গেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, মাথা ঠান্ডা কর, তুই তো খেলা বুঝিস, তুই নিজেই ভালোভাবে চিন্তা কর। এক বল এ কি, একটা মানুষ আউট হতে পারে না। এক ওভারে এর আগে কেউ আউট হয়নি, কারোর জন্যে পরপর ম্যাচ হারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আগে কখনো ফাইনাল ম্যাচ বাংলাদেশ হারেনি। তাহলে আজ রাফসানকে ঘিরে এত সমালোচনা কেন? এক বলে সবাই আউট হতে পারে, ম্যাচ পরপর অসংখ্যবার হারতে পারে, তবে টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে ম্যাচ হেরে যাওয়া অন্যায়। তার জন্য ওর ক্যারিয়ার নষ্ট করো না ভাইয়া, আমি বলছি। আর এই ভুল হবে না। এইসব প্রুফ জমা দিলে মান সম্মান থাকবে না, ও মুখ দেখাতে পারবে না। আইনের চোখে সবাই সমান, ও জড়িত থাকলে শাস্তি ওর পেতেই হবে। ভালোবাসার চোখে তুই যা দেখছিস তা ভুল। যারা টাকার খেলায় মেতে ওঠে তারা এত সহজে সঠিক পথে আসে না। আইনের পথে থেকে তুমিও সন্দেহ ছাড়া কিছুই দেখো না, তাই তুমি সামান্য আউট হওয়া নিয়ে সন্দেহ করছো। আরে গাধা, রাফসান ফিক্সিংয়ে খেলে, আগের থেকে নির্ধারণ করা থাকে ওকে কত বলে আউট হতে হবে এবং যে করেই হোক ম্যাচ হারতে হবে। এতে রাফসান অবৈধ টাকা পাবে, যার অঙ্ক অনেক বড়। টাকার বিনিময়ে দেশের নাম ডুবানো, জাতির আবেগ নিয়ে খেলা অন্যায় নয়। রাফসান না হয় টাকার জন্য এই কাজ করছে, কিন্তু তাকে টাকা দেওয়ার কারণ কি? তাদের কি লাভ? যাদের সাথে রাফসান চুক্তিবদ্ধ হবে তার অর্থ চুক্তিধারী টাকা দিয়ে রাফসানকে কিনে নেবে। টাকা দিয়ে কেনা মানে তারা শতভাগ নিশ্চিত হবে আজ বাংলাদেশ ক্রিকেট টিম হারবে। ওই চুক্তিকারীরা তার উপর ভিত্তি করে জুয়ার আসর বসাবে। কোটি কোটি টাকার বাজি ধরবে তারা। উপর পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত জুয়ার সাইটের মাধ্যমে বাজি ধরবে। তরুণ সমাজ হুমড়ি খেয়ে দেশের পক্ষ নেবে, কারণ তারা রাফসানের উপর ভরসা করবে। তারা জানে রাফসান ভালো খেলে, আজ ম্যাচ জিতবেই, এই ভরসায় বাজি ধরবে। আর এই এক ম্যাচেই তরুণ সমাজ থেকে কোটি কোটি টাকা মুহূর্তেই হাতে নেবে এই র্যাকেট। ফিক্সিংয়ে খেলা মানে জুয়ার আড্ডাকে আরেক ধাপ এগিয়ে আনা। ওই এক ম্যাচ হার মানে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হবে। যুবক সমাজ জুয়া খেলে নিঃস্ব হয়ে যাবে, ক্রাইম বাড়বে। টাকার নেশা কম বেশি সবারই আছে। অনেকেই শখের বশে ধরবে, অনেকে আবার জেতার নেশায় জুয়ার আসক্ত হবে। এর মার পেছে বাইরে পাচার হবে দেশের টাকা। আমি এত কিছু জানি না, তুমি ওকে মাফ করে দাও। একজন পুলিশ দেশের হয়ে দশের হয়ে কাজ করে, তার কাছে আগে দেশ, অন্যের ক্ষেত্রে সবাই আমার চোখের সমান। ভাই বোন বাবা যত কাছের কেউই হোক, অন্যায় করলে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। তাই সেদিন ইভার কথা রাখতে পারিনি, ইভা চলে যায়। ইনভেস্টিগেশনের সকল প্রুফ জমা দেওয়ার সময় আসে। ওই মুহূর্তে খবর আসে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্ল্যান বুঝে যাই, আমি রাফসানের মুখোমুখি হই। সে আমাকে কন্ডিশন দেয়, প্রুফ জমা দিলে আমার বোনকে আর কোনো দিন জীবন্ত পাওয়া যাবে না। তার জীবন এমনি ধূলিসাৎ।
প্রয়োজনে মার্ডার ক্যাসে সে যাবজ্জীবন জেল খাটবে। আমি তবুও দমে চাই না। এক হাতে প্রুফ জমা দিয়ে রাফসানকে ধরেই সে পাগলের মতো টাল বাহানা শুরু করে। কোনো অ্যাঙ্গেল থেকে ইভাকে খুঁজে পাওয়া যায় না। সকল প্রুফের ভিত্তিতে রাফসানকে জাতীয় দল থেকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দেওয়া হয়। এদিকে তদন্তের জন্য রাফসানকে জেলে রাখা হয়। কঠিন থেকে কঠিনতমভাবে জিজ্ঞাসাবাদের পরও তার মুখ থেকে সত্য বের হয় না। ওদিকে ইভার চিন্তায় আমার বাবার হার্ট অ্যাটাক হয়। একদিকে বোন, অন্যদিকে বাবা, আরেকদিকে আমার প্রফেশন। ওই দুটো মাস আমার জন্য স্মরণীয়। আমার বোনকে পাওয়া যায় দীর্ঘ 6 মাস পর। পুরো দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত তোলপাড় করেছিলাম বোনের জন্য। রাফসানের এমন কোনো আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, এমন কোনো জায়গা নেই বাদ রাখিনি। হসপিটাল, মর্গ, এমনকি পতিতালয় পর্যন্তও বাদ রাখিনি। অবশেষে আমার বোনকে পেয়েছেও এমন জায়গাতেই যেখানে দেহ ব্যবসা চলে। আমি ছবি দেখালেই তাদের মধ্যে একজন চেনেন এবং আমাকে ইভার প্রেজেন্ট লোকেশন দেন। ভাগ্য ভালো ছিল, আল্লাহ সহায় ছিলেন বলে এত বড় র্যাকেটের হাতে পড়েও আমার বোন সেফ ছিল। কর্নেলের কন্যার পরিচয় আর প্রেগনেন্সির 7 মাসের পৃথিবীর আলো না দেখা সন্তান সেদিন আমার বোনের ঢাল হয়ে দাঁড়ায়। রাফসান ইভাকে এসব জায়গায় বিক্রি করে দিলেও তারা 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে খারাপ জায়গায় হস্তান্তর করেন না, বরং একটি স্বাভাবিক আশ্রমে দিয়ে দেন। তদন্তের শেষ প্রান্তে আমি আমার বোনকে সেদিন উদ্ধার করি একটা বৃদ্ধাশ্রম থেকে, যেখানে আমার বোন রান্নার কাজ করত। সে কি বিধ্বস্ত অবস্থা তার, চোখের নিচে কালের স্তূপ, শুকিয়ে কাঠ, পুরো রংটাই চেঞ্জ। ওখানকার সকলেই ইভাকে বাসায় ফিরতে বলেছে। ইভা ইচ্ছে করেই ফেরেনি, আমাদের মুখোমুখি হতে চায়নি। ইভা বাড়ি ফিরল। রাফসানের কেস আরও শক্তিশালী করার জন্য ইভার জবানবন্দির প্রয়োজন হলে সে সাক্ষী দিল না, উল্টো একদিন কেস তুলে নিল। অপরাধী সে সুযোগে দেশ ছাড়ল। মেয়েরা ভালোবাসলে এত উন্মাদ হয় সেদিন বুঝলাম। ইভা সে থেকেই আর হাসে না, কথা বলে না। আমাদের সুখের রাজ্য অন্ধকারে তলিয়ে গিয়েছিল। কয়েক মাস পর নতুন অতিথি এলো। হরমোনাল ইমব্যালেন্সডের কারণে ওইটুকু বাচ্চাকে ইভা অনেক মারত, সহ্য করতে পারতো না। সাইক্রিয়াট্রিস্ট দেখানো হলো, কাজ হলো না। এভাবে চললে আমার বোন বাঁচবে না। তাকে নিয়ে আমি সময় পেলেই সে আগের মতো পুরো শহর ঘুরে বেড়াতাম। তাকে মেডিটেশন করাতাম, গল্প করতাম। অনেক অনেক স্ট্রাগলের পর আস্তে ধীরে একটু সুস্থ হলো। পরবর্তীতে ওকে আমি আবার ভার্সিটিতে অ্যাডমিট করালাম। বিভিন্ন ডিবেটে নাম দিয়ে আসতাম। ও ব্যস্ত হতে থাকলো। ওর ডিবেট দল একবার দেশব্যাপী সুনাম অর্জন করলো। দেশের মানুষ তাকে এক নামে চিনতে শুরু করলো। পুরো দেশবাসীর সামনে চ্যানেলে চ্যানেলে ওর ইন্টারভিউ দেখাতো। সেদিন খুশিতে বাবা আর আমি টিভি অন করে বসে রইলাম। প্রশ্নের এক পর্যায়ে তাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করা হলো। আচ্ছা মিস ইভা, শুনেছি আপনার জীবনে খুব কম জিনিসই আছে যা আপনি পারেন না। আপনি সর্বগুণে গুণবতী মেয়ে, কিন্তু আপনার হাতে নষ্ট হয়েছেন এমন কিছু নাম বলুন। ইভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে মূল্যবান দামি জিনিসটি হলো তার জীবন। সেদিন পাশাপাশি বসে আমরা 2 বাবা ছেলে একে অপরের পানে তাকাতে পারিনি। বুক ভারী হয়েছিল, ওভাবেই নড়চড়হীন বসেছিলাম কতক্ষণ জানা নেই। বলেই ওষ্ঠ দুটো গোল করে ফুস করে শ্বাস ফেলে ইরফাত। ঊর্ধ্ব পানে চেয়ে চোখ বন্ধ করে ফেলে। বুকের ভেতরে লুকানো পুরনো ব্যথার স্মৃতিগুলো যেন মুখ দিয়ে রক্ত আকারে জমাট বেঁধেছে। বিন্দু ঘাম জমেছে কপালে। 30 সেকেন্ড পরে ইরফাত পাশ ফিরে তাকায়, সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। কিন্তু এমন জীবন গঠন করো না যাতে তোমাকে আমার বোনের মতো সফলতার উচ্চ শিখরে পৌঁছে বিশ্ববাসীর কাছে বলতে না হয় তোমার হাতে নষ্ট হওয়া মূল্যবান জিনিস তোমার জীবন। তোমার অবস্থা যেন আমার বোনের মতো না হয়। ঠিক এই কারণেই তোমার কেস হাতে নিয়েছিলাম। ঠিক এই কারণে উপর মহলের সাথে তর্ক বিতর্ক করে নিজের ফর্মের বাইরে গিয়ে আদালতের অনুমতিতে তোমার লাইফ রিস্ক এড়াতে তদন্তের সুবিধার্থে তোমাকে সেফ কাস্টডিতে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি তুমি মুক্তি পাও। এই কারণে 24 ঘন্টার বেশি তুমি সময় ধরে আছো আমার হেফাজতে। ক্লিয়ার? 24 ঘন্টার কথা মনে পড়ে সিনথিয়ার বুকটা ধক করে কাঁপে। চিঠি কি করে দেখলো ইরফাত?
তার জানার অন্তরালে কত কিছু হয়ে গেছে। এই মানুষটা তার জন্য লুকিয়ে কি না কি করে গেছে, এরপরও সত্যি লুকিয়ে রেখেছে সে। সে অপরাধী, সে একটা পয়জন। এইবার সিনথিয়া ভালোভাবে উপলব্ধি করে কেন ইরফাত এত সময় ধরে কথা বলেনি, কিন্তু চিঠি তো তার কাছেই আছে। তাহলে চিঠির রহস্য ইরফাত কি করে জানলো? ইরফাত শক্ত গলায় বলে, আপনাকে নিতে আসবেন মিসেস হুমায়রা আহসান। রাতটুকু আপনি তার হেফাজতেই থাকবেন। এবার নামুন। ইরফাতের মুখে প্রথম দিন কয়েকবারের জন্য আপনি শুনেছিল সিনথিয়া। এরপর থেকে সে নিজে থেকেই তুমি সম্বোধন করে এসেছে নির্দ্বিধায়। রাগের প্রকোপ আপনি সম্বোধনই বুঝে গেল সিনথিয়া, কিন্তু ইরফাত ভুল বুঝছে। সিনথিয়া দুটানায় ভুগেছে চিঠি নিয়ে, বলে যদি চিঠিতে লেখা 10 বছরের বন্দি মানুষগুলো মুক্তি না পায়। ওই কারণেই তো কিচ্ছুটি বলেনি সে, নিজের মুক্তির কথা ভাবেনি। এটা বুঝে দেখলো না, এর কারণে এভাবে রাগ করলো, ভুল বুঝলো। অজানা ভয় সংকোচে গলা জড়িয়ে আসে তার। একজন এসপি তার সাথে যত সহজে কথা বলতে পারে, সে তো তত সহজে এসপিকে বলতে পারছে না। ইরফাত মিসেস হুমায়রার দায়িত্বে সিনথিয়াকে রেখে গাড়ি ঘোরায়। শক্ত চোখ মুখ তার, একবারের জন্য নরম হয় না সে, একবারের জন্য চোখ তুলে তাকায় না। সোজা স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি একটা নিন্দু চোখের নাঙ্গলের বাইরে চলে যায়। সিনথিয়ার চোখ রক্ত লাল হয়ে আসে। এই ভুল কি সিনথিয়া কোনোদিন ভাঙতে পারবে? ইরফাদের রাগ কোনোদিন কি কমবে? সে কি আর নরম আচরণ তার সাথে করবে? সবই শুধু প্রশ্ন। সারা রাত দুশ্চিন্তায় দু চোখের পাতা এক হলো না তার। ফুরফুরে সকাল, একদিনের টানা বৃষ্টি শেষে পুরো প্রকৃতি যেন নতুন করে সেজেছে। ফুটফুটে রোদ, আকাশ পরিষ্কার। তিথি আর রিমা আজ লুকিয়ে ছড়িয়ে সিনথিয়ার সাথে দেখা করতে বেরিয়েছে। তিথি আর রিমা পাশাপাশি হাঁটছে আর কথা বলছে। শুভ্র ভাইয়ের কি খবর রে রিমা? আছে তার মতো ব্যস্ত। এত কিসের ব্যস্ত? কত দায়িত্ব ছেলেদের। ধুর, আমি হলে কবে ছেড়ে দিতাম। বিয়ে করেছি, ছেড়ে যাব কেন? রাখ তোর বিয়ে। বিয়ের পর কোনোদিন দেখা করেছিস? এসব মানুষ নিয়ে সংসার হবে? 10 মাসে একবার দেখা করে না, ফোন করে না। আমি হলে কবে ফুরুত করে নাই হয়ে যেতাম। সবাই কি তোমার মতো 10টা ছেলের সাথে একসাথে লাইন মারে? এটাই প্রেমের মজা, তুই বুঝবি না এইসব। হ্যাঁ, তুইও বুঝিস না ভালোবাসা কি। একদিন তুইও কাউকে ভালোবাসবি, তখন বুঝবি। বলে রিমা দেখে পাশে ছোট একটা ছেলে বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে চলে যায় বেলি ফুলের মালা কিনতে। তিথি দেখে নিজের মাথায় হাত দেয়। হয়েছে, আজ যে কত ঢং দেখতে হবে এই মেলা নিয়ে। তার আজ ফটোগ্রাফি করতে করতে হাত শেষ হয়ে যাবে। রিমা ফুল হাতে নিয়ে প্রথমেই নাকের কাছে ধরে, শ্বাস টেনে নেয় আত্মা পর্যন্ত। এরপর দুজন আবারও হাঁটে। তিথি অনর্গল কথা বলে যাচ্ছে। সেদিন একটা ছেলেকে দেখলাম, ওরে কিউট। আমি তোর সাথে সাথে ক্রাশ খেয়েছি, তোকে দেখালে তুইও খাবি। পাশ থেকে উত্তর আসে না। তিথি ঘুরে দাঁড়ায়, তার পাশে রিমা নেই। কোথায় গেল? কখন গেল? তিথি হন্য হয়ে পুরো রাস্তা খুঁজে বেড়ায়। রিমা কোথাও নেই, আশেপাশের কোথাও না, কোথাও কোথাও না। ব্রেকিং নিউজ, সারাদিনের নিখোঁজ অন্তত 10। তার মধ্যেই শহরে দুজন, একজন রিজভি শিকদারের মেয়ে চৈতি শিকদার, অপরজন রিমা কবির। নিজের কেবিনে ইরফাত চেয়ারে বসে আছে। চেয়ারের হাতলের উপর ঠেকানো কোনোই, সেই হাতে ভর করা কপালের পাশ। বন্ধ চোখ, এক পায়ের সাহায্যে দুলছে চেয়ার। বন্ধ চোখে সবগুলো ঘটনা একসাথে সাজিয়ে নিচ্ছে সে। এর মধ্যে কেউ যেন বাঘের ধাওয়া খাওয়ার গতিতে কেবিনে ঢুকলো। অনুমতি সম্মতি কোনো কিছুর পরোয়া না করে সে সোজা মেঝেতে ধরাস করে শুয়ে পড়ল। সদ্য ঘটা ঘটনার ঝড়ের গতি উপলব্ধি করে ইরফাত উঠে দাঁড়ায়। মেঝেতে শুয়ে পড়েছে রিজভি শিকদার। একজন পুলিশ অফিসারের এহেন কাণ্ডে কিঞ্চিত ভাঁজ পড়ে ইরফাদের চওড়া কপালে। সে ধমকের সুরে বলে, এটা কোন ধরনের বিহেভিয়ার? মাফ করবেন স্যার, এই মুহূর্তে আমার জ্ঞান নাই। আপনি কি ভুলে গেছেন আপনি একজন পুলিশ অফিসার? কে? আমি কোনো অফিসার টফিসার না। আমি একজন বাবা। আমার মেয়েকে আপনি এনে না দেওয়া পর্যন্ত উঠব না। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রিজভি শিকদারের ওয়াইফ। তিনিও কাঁদছেন। ইরফাত রিজভি শিকদারকে বললেন, উঠুন। আমার মেয়ে পুরো এক রাত বাসায় নেই, সেই কাল বেরিয়েছে। শহর জুড়ে খুন আর খুন। আল্লাহ আমার আর
তো মেয়ে নাই, ওই একটাই মেয়ে আমার। আল্লাহ ওই মেয়ের দিকে তাকিয়ে পুরো জীবন বইয়ের কত টর্চার সহ্য করে গেলাম। মেয়ে না হলে কবেই। এটুকু বলে থামেন রিজভী শিকদার। নিজের বইয়ের আগুনের ফুলকে উঠা মুখ দেখে আবারও চোখ বন্ধ করেন। ইরফাত শক্ত গলায় বলে, পার্সোনাল ইস্যু টেনে আনবেন না। না না, বেশি আবেগে সত্যি বের হয়ে গেছে স্যার, আর বলবো না। আমার একটাই মেয়ে, আমি ঘুমাতে পারছি না, খেতেও পারছি না। তাহলে বুঝলেন মেয়ে হারালে কত যন্ত্রণা হয়। একজন মেয়ের বাবা হয়ে অন্য বাবার বুক কেন খালি করলেন? রিজভী শিকদার উঠে বসেন, তারপর বলেন, কি বলছেন স্যার? আমি আবার কি করলাম? আপনি ভেবে দেখুন কিসের ফল পেলেন। আমি তো কাউকে খুন করিনি, কিডন্যাপও করিনি। একটা মেয়ের সম্মান নষ্ট করেছেন। মেয়েটির মা হসপিটালাইজড, এখন পর্যন্ত মেয়েটি জানে না মেয়ের বাবা তো দিশেহারা। এখন নিজের সাথে যা ঘটলো আপনি বুঝুন, ইউ ডিজার্ভ ইট। আমি সব স্বীকার করব, আমাকে সাসপেন্ড করা হোক, ফাঁসিতে ঝোলানো হোক, যা ইচ্ছে করা হোক, সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে চাই। আপনি কেন কেস নিয়ে আগাচ্ছেন না স্যার? সইতে আমার মেয়ে বলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।